হ্যালো সবাইকে। পর্তুগাল ড্রিম এ ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। D1 ক্যাটেগরির কোয়েশ্চেনের অনেকগুলা উত্তর আজকে দিব। এইটা হচ্ছে একই ধরনের জিনিস আপনারা বারবার কোয়েশ্চেন গুলা করেন। এগুলা আপনারা যদি ভিডিওটা পুরাটা দেখেন তাহলে হয়তো ক্লিয়ার হবেন। তো জিনিসগুলো একটু চেষ্টা করবেন পুরাটা শোনার। তাহলে আপনাদের ওই একই কোয়েশ্চেন গুলা বারবার হয়তো আসবে না। তো এইটা নিয়ে অনেকেরই কোশ্চেন থাকে। প্রথমত D1 আর E8 এর যেই এইটা মানে পার্থক্য, এইটা আমার ভিডিও আছে, ওইটা দেখে নিয়েন। আর E8 এ এখন আপনাদের অ্যাপ্লাই না করাই ভালো, কারণ E8 এ কিন্তু আপনি রেসিডেন্সি কার্ড কনভার্ট করতে পারবেন না, যেহেতু এখন সেফ এন্ট্রি নাই। এখন আপনার যে E8 যেটা ভিসা এটা নিয়ে আসবেন, এটা শেষ হলে চলে যেতে হবে। এটা কিন্তু এক্সটেন্ড করা যায় না। সো এই চ্যাপ্টার এই ভিডিওতে ডিসকাস আর করবো না। তো D1 এর অনেকেরই যে কোশ্চেন থাকে বা অনেকে যে ধরনের সমস্যাগুলা সম্মুখীন হচ্ছেন বা হবেন, তাদের জন্য আমি এর আগে একটা ভিডিও করছি, তারপরে অনেকের এই কোশ্চেন গুলা থাকে। কারণ সমস্যা যেটা হয়েছে, মেইনলি D1 ক্যাটাগরিটা হচ্ছে জব ভিসা। আপনার শুধুমাত্র কিন্তু এগ্রিকালচার বা কনস্ট্রাকশনের না, কারণ এই দুইটা সেক্টরে আপনার লোক বেশি লাগে। এই কারণেই কিন্তু পর্তুগাল এই এগ্রিকালচার আর হচ্ছে কনস্ট্রাকশনে, এই দুইটা সেক্টরে এই ভিসাগুলো বেশি দেয় এবং লোক বেশি আনা যায়, কারণ এখানে কাজের পরিধি বেশি। কিন্তু এছাড়াও কিন্তু আপনি যদি কম্পিউটার এর উপর কম্পিউটার ইঞ্জিনিয়ার হন, বা আপনি যদি মনে করেন যে লরির ড্রাইভার হইতে পারে, আপনি যে কোনো একটা ফ্যাক্টরি বা একটা কোম্পানির যে কোনো ধরনের কাজ, আপনি অটোমোবাইলের কোনো ইন্ডাস্ট্রিতে হইতে পারে, যে কোনো ধরনের কাজের ক্ষেত্রেই কিন্তু D1 ক্যাটাগরি। তো অনেকে এগ্রিকালচার ভিসার কথা বলেন, অনেকে মনে করেন এটা আলাদা। এটা আলাদা কিছু না। D1 ক্যাটাগরিটা হচ্ছে আপনার জব ভিসা, যেখানে আপনাকে পর্তুগালের একটা কোম্পানি আপনাকে স্পন্সর করতেছে। মানে কানাডায় যেরকম আপনার জব ভিসা নিয়ে যে স্পন্সর, এরকম কাইন্ড অফ স্পন্সর এই কোম্পানিটার। বাইরে থেকে লোক রিক্রুট করার পারমিশন আছে, তারা ওই পারমিশন থেকে আপনাকে রিক্রুট করতেছে, রিক্রুট করে কাজের জন্য তার কোম্পানিতে আনতেছে। জিনিসটা কিন্তু এরকম। তো জিনিসটা একটু ক্লিয়ার ভাবে বুঝে নিয়েন যে আপনারা যে অনেকে খালি বলেন এগ্রিকালচার ভিসা, এগ্রিকালচারের ভিসা না, এটা হচ্ছে D1 ক্যাটাগরিতে আপনি যে কোনো জবের জন্য এনটাইটেল, এবং ওই কোম্পানির জন্য, মানে যে আপনাকে স্পন্সর করতেছে। এখন এখানে সমস্যাটা হয় কোথায়? কারণ বেশিরভাগ মানুষ আপনারা নিজেরা অ্যাপ্লাই করেন না, তো এজেন্সির মাধ্যমে করেন বা অন্য কাউকে দিয়ে করেন। তো মেইনলি যে জিনিসটা হচ্ছে যে অনেকের সাথে যে কন্ট্রাক্টে তারা কাজ করে, আসার পরে জব দেয় না, বা আসার পরে কোনো ধরনের আপনার ডকুমেন্টে সাপোর্ট দেয় না, তখন হচ্ছে আপনারা সমস্যাটায় পড়েন। আর যারা কোম্পানিতে কাজের জন্য আসেন, নরমালি যেটা হয় যে এগ্রিকালচারে সাধারণত সিজন অনুযায়ী বছরে ২ বার তারা লোক নেয় সাধারণত। তো অনেকে ১ বার নেয়, অনেকে ২ বার নেয়। তো তাদের কোম্পানিতে তারা জব সহ দেয়, কারণ তাদের লোক দরকার। অরিজিনাল কোম্পানি যেগুলা, ইভেন কনস্ট্রাকশনেও রেগুলার যাদের লোক লাগে, যারা সত্যিকারের লোক আনেন, তাদের ক্ষেত্রে কিন্তু জব দেয়। তারা স্পেসিফিক সবকিছু কন্ট্রাক্টে লেখা থাকে, এবং আপনার D1 ক্যাটাগরিতে যখন ভিসার জন্য জমা দিবেন ইন্ডিয়ায়, ওই কন্ট্রাক্টে কিন্তু আপনার যাবতীয় সবকিছুই লেখা থাকবে। এটাই কিন্তু আপনার কন্ট্রাক্ট। তো আপনাকে যখন ইন্ডিয়া থেকে VFS থেকে আপনাকে ওই ভিসা দিয়ে ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক্স এর জন্য যে ডেট, এটা যখন দিয়ে দিবে পর্তুগালে আসার পরে, ওই ডেটে আপনারা এখানে আইমা বা সেফ যেটাকে বলে, আইমাতে যাবেন, যে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে আসবেন, ওই ফাইলগুলাই নিয়ে যাবেন, সবকিছু নিয়ে যাবেন। এইটাই হচ্ছে নিয়ম। এবং কোম্পানিতে যেহেতু আপনি আসবেন, আসার পরে কাজ করবেন, স্যালারি ঢুকবে, ট্যাক্স যাবে, সব যাবে, এইটাই নিয়ম। এর ব্যত্যয় যেটা হয়, এটা আসলে সঠিক ওয়ে না। তারপরে অনেকে আসেন, কোম্পানি কাজ দেয় না, আসার পরে কোনো কন্টাক্ট যোগাযোগ নাই, কিচ্ছু নাই। তো তারা হচ্ছে বিপদে পড়েন। এইটা কিন্তু আগে আইমা অনেক লিবারেল ছিল। আপনি আসার পরে ওই কোম্পানিতে না কাজ করে অন্য যদি কোম্পানিতে আপনি কাজ করতেন, অন্য কোম্পানি থেকে যদি আপনার ট্যাক্স ঢুকতো বা আপনাকে কন্ট্রাক্ট দিত, ওইটা দিয়ে গেলে আইমাতে জমা দিলেও কিন্তু আপনার বায়োমেট্রিক্সটা রেখে আপনাকে কার্ড কিন্তু ইস্যু করতো। এটা কিন্তু একসময় ছিল। দিন দিন কিন্তু জিনিসটা আসলে কঠিন হচ্ছে। কথায় আছে না, যায় দিন ভালো আসে খারাপ। তো জিনিসটা কিন্তু দিন দিন আসলে কঠিন হচ্ছে। এখন কিন্তু অনেক কিছুই আইমা অফিসারের উপর নির্ভর করে, এবং তারা কিন্তু জিনিসটাকে কঠিন করতেছে। কারণ আপনাকে যে কোম্পানিটা স্পন্সর করছে, সেই কোম্পানিটাই কিন্তু আপনার যাবতীয় লাইবিলিটিসটা নিতেছে।
তা আপনি এসে যদি ওই কোম্পানির ডকুমেন্ট দিয়ে আপনি জমা দেন তাহলে তো কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যখন অন্য আরেকটা কোম্পানির ডকুমেন্ট জমা দিবেন বা আপনি মনে করেন আসার পর কয়েক মাস কাজ করলেন না, এই যে গ্যাপটা, আপনি যখন গেলেন খালি একটা কন্ট্রাক্ট নিয়ে গেলেন, কোনো ট্যাক্সই ঢোকে নাই। তো এই কন্ট্রাক্টটা অরিজিনাল কিনা, ওই কোম্পানিটা ভ্যালিড কিনা, ওই কোম্পানিটা আসলেই যোগ্য কিনা, এই ধরনের ইনভেস্টিগেশন তারা করতেই পারে এবং তাদের মনে সন্দেহ হইতেই পারে। তো এই ক্ষেত্রে যে সমস্যাটা হয়, দুইটা সমস্যা হয়। একটা হচ্ছে যারা রেগুলার এভাবে লোক আনেন এবং আপনার কোনো ডকুমেন্টেশন দেন না, তাদের কোম্পানি কিন্তু আইমার ফিল্টারেশন প্রসেসের মধ্যে চলে যায়। যখন দেখে যে এই কোম্পানিটা বারবার লোক আনতেছে কিন্তু এই লোকগুলা এখানে কাজ করতেছে না, তখন কিন্তু যে কোম্পানিটা আনতেছেন তারা কিন্তু বিপদে পড়বেন এবং পড়তেছেন। আর যারা হচ্ছে এভাবে আসতেছেন তারা নিজেরাও বিপদে পড়তেছেন, ভবিষ্যতে মানুষের জন্য জিনিসটা কঠিন হচ্ছে। সো চেষ্টা করবেন আপনারা যে কোম্পানিতে আসেন ওই কোম্পানি থেকেই টিআরসিটা বের করার। তারপর আপনি অন্য কোম্পানিতে কাজ করেন, কাজ খুঁজেন, ব্যবসা-বাণিজ্য করেন, যা মনে চায় তাই করেন, পড়ালেখা করেন, কোনো সমস্যা নাই। এই টিআরসি দিয়ে আপনি অন্য কাজ করতে পারবেন, ব্যবসা-বাণিজ্য সবই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এর জন্য চেষ্টা করবেন এই ধরনের কোম্পানিতে আসার, যেখানে আপনার জন্য কাজ থাকবে, কাজ রেডি থাকবে। তাহলে এই সমস্যাগুলার সম্মুখীন হবেন না। কিন্তু আপনি যদি এখানে এসে আবার আপনার আরেকটা কন্ট্রাক্ট খুঁজতে হয়, এটার পিছনে যদি আপনার খরচ যায়, আপনি যদি এই ট্যাক্সের মাথা ব্যাথা থাকে, তাহলে কিন্তু আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। আইম অফিসার কিন্তু চাইলেই আপনাকে রিজেক্ট করতে পারে এবং এইটা হবে এবং এইটা আপনি সিওর থাকেন। কারণ দিন, দিন আইমা কঠিন হচ্ছে। এই জিনিসগুলো তারা বুঝে গেছে, এই জিনিসগুলো তারা বুঝে। তো তারা কিন্তু মানে শুনেন, এই দেশে মানুষও ২ নাম্বার আছে। এই দেশের মানুষও চোর আছে, বাটপার আছে। এই দেশের মানুষ চুরি করলে, বাটপারি করলে তাদের দেশের মানুষ তারা একভাবে ট্রিট করে। কিন্তু আপনি, আমি বা আমরা যারা বাইরের লোক, তারা যদি চুন থেকে পান খসে তাইলে কিন্তু খবর আছে। এই জিনিসগুলা কিন্তু তারা পাই টু পাই হিসাব করে। তো আল্টিমেটলি চেষ্টা করবেন কোনো ধরনের ভেজালের মধ্যে না যাইতে। কারণ আইম অফিসার আপনাকে চাইলে রিফিউজ করে দিতে পারে। অনেকে কোয়েশ্চেন করতেছেন যে, "ভাই আমি ফিঙ্গার দিয়ে যদি কোম্পানি চেঞ্জ করি তাহলে কি সমস্যা আছে?" নরমালি ফিঙ্গার যদি দিয়ে দেন, দেওয়ার পরে সমস্যা হওয়ার কথা না। কিন্তু কোনো কারণে যদি আইম অফিসার ইনকোয়ারি করে আপনার স্পন্সর কোম্পানিতে, যদি দেখে আপনি এখানে যান না, কাজ করেন নাই বা ইনকোয়ারিতে জিজ্ঞেস করে কেন করে না, তারা যদি কোনো স্যাটিসফাই উত্তর না পায় আপনাকে ফালতা দিতে পারে। তো ফালতা দিতে পারে যে আপনাকে কাজের ওখানে পাওয়া যায় নাই বা আপনার এই ফাইলটা ইনকমপ্লিট, এরকম একটা ফালতা দিতে পারে তারা, অস্বাভাবিক কিছু না। তখন হয়তো আপনাকে আবার দিতে হবে যে কোম্পানিতে আপনি আবার কাজ শুরু করছেন নতুন, ওই কোম্পানির ডকুমেন্টেশন সাবমিট করতে হবে। তারপরে তারা অ্যানালাইসিস করে যদি তারা স্যাটিসফাই হয় আপনাকে হয়তো কার্ড ইস্যু করবে। আর যদি তারা স্যাটিসফাই না হয় তাহলে কিন্তু সমস্যা। তো জিনিসগুলা শুধু, শুধু কমপ্লিকেটেড ওয়েতে যাবেন না। চেষ্টা করবেন যেই কোম্পানিতে আসেন সামহাউ ওই কোম্পানি থেকেই কার্ডটা অন্তত নেয়া। কিন্তু সাধারণত ফিঙ্গার দিয়ে ফেললে D1 ক্যাটেগরিতে এসে আরকি ফিঙ্গার দিয়ে ফেললে সাধারণত সমস্যাটা হয় না। দেওয়ার পরে আপনি কোম্পানি চেঞ্জ করে কাজ করতে পারেন। বাট আল্টিমেটলি ভেজালে শুধু, শুধু কেন যাবেন? ভেজালে যাওয়ারই দরকার নাই। কার্ডটা নেন, কার্ডটা ২ বছরের একটা কার্ড পাবেন। কার্ড নেওয়ার পর আপনি যা মনে চায় তাই করেন। কোন সমস্যা নেই। তো এইটা মোটামুটি চেষ্টা করবেন। আর যারা এরকম ভেজালে অলরেডি পড়ে গেছেন, চলে আসছেন, কোম্পানি কোন ডকুমেন্টেশন দিচ্ছে না, আপনারা সমস্যার মধ্যে আছেন, এখন কি করবেন? কাজ পাইছেন তো ভালো, কন্ট্রাক্ট কোনো একটা পাইছেন তো ভালো। যদি না পান তাহলে তো বিপদ। তো ফিঙ্গারের ডেট চলে আসছে হয়তো। তারা অতি সত্বর ভালো একজন আইনজীবীর সাথে যোগাযোগ করেন। পর্তুগিজ ভালো আইনজীবী। যারা লাইসেন্স পাওয়া আইনজীবী, কোনো উল্টাপাল্টা আইনজীবী বা ভুয়া আইনজীবীর সাথে যোগাযোগ করবেন না। সরাসরি নিজে যাবেন, নিজে যেয়ে আপনার প্রবলেমটা খুলাখুলি বলবেন এবং তাদের কাছ থেকে সাজেশন নিবেন যে এখন কি করা যাইতে পারে, যে আমার কি কার্ড ইস্যুর ক্ষেত্রে সমস্যা আছে কিনা। তো আমি নিজেও আইনজীবী না। সো আমার পরামর্শ 100% অ্যাকুরেট হবে এর কোনো গ্যারান্টি নাই এবং হওয়ারই কথা না। সো আল্টিমেটলি যারা ওথ নেয়া, শপথ নেয়া আইনজীবী এবং যদি টাকা বেশিও লাগে ভালো আইনজীবীর কাছে যান। তো উল্টাপাল্টা আইনজীবীর কাছে যাবেন না। যেয়ে তাদের সাথে কথা বলেন। আপনি সব ডকুমেন্টস নিয়ে যাবেন। বলবেন এই সমস্যা এখন কি করা যাইতে পারে। তো তাদের সাথে কথা বলে তারা যেটা বলে আপনার কাছে যদি লজিক্যালি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, তো ওই রাস্তাতেই আগান। তো সমস্যা হইলে কিন্তু আপনারই হবে, অন্য কারো সমস্যা হবে না।
তো এই জিনিসটা মাথায় রাখবেন। যারা চলে আসছেন, এই কন্ডিশনে আছেন, তারা আইনজীবীর সাথে কথা বলুন, যোগাযোগ করেন। আর আপনার যদি আপনার আ না এসে থাকেন, তাহলে চেষ্টা করবেন যে কোম্পানিতে আপনার আ ডকুমেন্টেশন, জব সব ধরনের সুবিধা দিবে, এই ধরনের কোম্পানিতে আসার। তাহলে সবচেয়ে আপনার জন্য উপকার হবে, ভালো হবে। তো আজ এই পর্যন্তই। আজকে ভিডিও বেশি বড় করব না। অলরেডি ১০ মিনিটের মতো হয়ে গেছে। তো এই একই জিনিস দেখা গেছে অনেকেরই আবার সেই কোয়েশ্চেন থাকে। সো পুরাটা যদি আপনারা দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন কি ধরনের সমস্যার সম্মুখীন হইতে পারেন এবং যাতে না হইতে হয় এর জন্য আগের থেকেই এই মেজারমেন্টটা নেয়া যাতে এই সমস্যাটা না হয়। তো ভালো থাকবেন সবাই। নেক্সট ব্লগে কথা হবে। দেখা হবে।